সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। এয়ারফোর্স ওয়ানে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, মার্কিন অভিযানে ইরানের বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নিশ্চিহ্ন করা হয়েছে। তার দাবি ছিল, ইরানের কাছে এখন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই অবশিষ্ট নেই। এর কয়েকদিন পর তিনি ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে আরও দাবি করেন, ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা, নৌবাহিনী এবং সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে কয়েক সপ্তাহ আগেই নির্মূল করা হয়েছে। কিন্তু এরপর F-35 যুদ্ধ বিমান সহ আরও কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কিভাবে তা সম্ভব হলো, এ নিয়ে বিস্তারিত থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টের দুদিন আগে 19 মার্চ মার্কিন বাহিনীর একটি F-35 যুদ্ধবিমান ইরানের আকাশে আক্রান্ত হওয়ার পর এটি পশ্চিম এশিয়ার একটি অজ্ঞাত ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এই বিমানের ইতিহাসে এটি প্রথম এ ধরনের ঘটনা। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছিলেন, এই ঘটনায় তা ভুল প্রমাণিত হয়েছে। এই অসম যুদ্ধে ইরানের কৌশলের কাছে নতি স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া এবং চীন গভীরভাবে এই বিষয়টি পর্যবেক্ষণ করছে। এই দুই দেশ যেমন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে দুর্বল হতে দেখতে আগ্রহী, তেমনি রণক্ষেত্র থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত শিক্ষাও গ্রহণ করছে। F-35 এই ঘটনাটি ইরানের ওপর মার্কিন বিমান অভিযান বন্ধ হবে কিংবা যুদ্ধ কৌশলে পরিবর্তন আসবে এমন নয়, কিন্তু একে কেবল একটি কৌশলগত ধাক্কা হিসেবে দেখলে মূল ঘটনাটি এড়িয়ে যাওয়া হবে। এই আঘাতটি ছিল মূলত একটি স্ট্রেস টেস্ট বা সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা, যা তিনটি বিষয়কে প্রশ্নের মুখে ফেলেছে। জনগণের কাছে এই যুদ্ধ নিয়ে যে প্রচারণা চালানো হয়েছিল তা সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে। পঞ্চম প্রজন্মের বিমান শক্তি যে কোনো যুদ্ধ বদলে দিতে পারে বলে যে মতবাদ প্রতিষ্ঠা করা হয়েছে তাও ভুল। মার্কিন সামরিক আধিপত্য শক্তিশালী প্রতিপক্ষকে মেনে নিতে হবে বলে যে ধারণার প্রতিষ্ঠা করা হয় তা প্রশ্নের মুখে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল 28 ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করে। তখন প্রাথমিক আক্রমণের পেছনে দুটি সামরিক এবং কয়েকটি রাজনৈতিক লক্ষ্য ছিল। সামরিকভাবে এর উদ্দেশ্য ছিল ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা এবং ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও সামরিক শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা। রাজনৈতিক লক্ষ্য ছিল দ্রুত এবং চূড়ান্ত আধিপত্যের একটি ছাপ তৈরি করা, এমন এক পরিস্থিতির সৃষ্টি করা যেখানে যুদ্ধ শেষ হওয়ার আগেই মনে হবে জয় নিশ্চিত হয়ে যায়। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল দ্রুত বিজয় দাবি করে দেশের অভ্যন্তরে যুদ্ধের বিরোধিতা বন্ধ করা, কংগ্রেস ও মিত্র দেশগুলোর কাছ থেকে নেয়া বিশাল আর্থিক ও রাজনৈতিক ব্যয়ের যৌক্তিকতা প্রমাণ করা। আলী খামেনি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ছিল এই কৌশলের মূল অংশ, যার মাধ্যমে ইরানকে নেতৃত্ব শূন্য করে বিশৃঙ্খল ও হতাশা তৈরি করা। কিন্তু 2 সপ্তাহ টানা বিমান হামলার পরও ইরানে কোনো পরিবর্তন আনা সম্ভব হয়নি। একের পর এক নেতাদের হত্যার পর ইরান আক্রমণের গতি স্লথ করেনি। মাত্র 2 সপ্তাহ লড়াইয়ের পর $200 বিলিয়ন বেশি অতিরিক্ত যুদ্ধকালীন তহবিলের আবেদন করা হয়েছে। ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, বাহরাইন, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষ যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। এরপরও দ্রুত ও বিনা বাধায় সাফল্য আসবে, এই গল্প ছিল পুরো জোটকে টিকিয়ে রাখার একমাত্র রাজনৈতিক সুতো। যুক্তরাষ্ট্রের এই গল্প দ্রুত বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে ইরানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা থেকে। ইরানের বিমান প্রতিরক্ষা কৌশল কখনোই মার্কিন ইসরায়েলি বিমান শ্রেষ্ঠত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য গড়ে তোলা হয়নি। তেহরান কখনোই মার্কিন বা ইসরায়েলি বিমানকে তাদের আকাশসীমায় প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেনি, যেভাবে চীন ও রাশিয়ার মতো সমকক্ষ কোনো শক্তি একটি সমন্বিত নেটওয়ার্ক দিয়ে করতে চাইত। ইরান যে যুদ্ধ কৌশল গড়ে তুলেছে তা হল টিকে থাকার এবং অতর্কিত হামলার এক বিশেষ কৌশল। ইরানের লক্ষ্য আক্রমণ ঠেকানো নয়,
বরং এটি নিশ্চিত করা যে আক্রমণ করার জন্য যেন ব্যয় বাড়ে, আক্রমণকারী যেন কখনো বুক ফুলিয়ে বলতে না পারে যে আকাশ পুরোপুরি শত্রুমুক্ত। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর ধারণা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তাদের আন্তঃসংযুক্ত ব্যবস্থাগুলো ক্ষতিগ্রস্ত হবে, তাদের স্থায়ী স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে। তারা জানতেন কমান্ড সেন্টারগুলো যুদ্ধের প্রথম কয়েক ঘন্টার মধ্যে আক্রান্ত হবে। এই পরিস্থিতি মেনে নিয়েই তারা এমন এক কৌশল তৈরি করেছে যা F-35কে আটকে দিয়েছে। 19 মার্চের সেই লড়াইয়ে ব্যবহৃত সিস্টেমটি নিশ্চিতভাবেই কোনো প্রথাগত রাডার নির্দেশিত ক্ষেপণাস্ত্র না। চীনা সামরিক বিশেষজ্ঞ ওয়েই ডংসু সহ একাধিক প্রতিরক্ষা সূত্রের বিশ্লেষণ অনুযায়ী বিমানটিকে ট্র্যাক এবং লক্ষ্যবস্তু করতে প্যাসিভ ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড ডিটেকশন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। এই সেন্সরগুলো কোনো রাডার সিগন্যাল তৈরি করে না, তাই F-35-এর ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম কোনো সতর্কবার্তা পায় না। F-35-এর রয়েছে রাডার শোষণকারী আবরণ এবং রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা, যা একে প্রথাগত রাডারের কাছে অদৃশ্য করে ফেলে। কিন্তু ইরান এমন সিস্টেম ব্যবহার করেছে যা রাডারের প্রতিফলনের বদলে তাপ খোঁজে নিম্ন উচ্চতায়, যেখানে ইঞ্জিনের তাপীয় চিহ্ন বেশি ঘনীভূত হয়। স্টেলথ বিমানে দূর থেকে শনাক্তকরণ এড়িয়ে যাওয়ার সুবিধা কমে যায়। তখন এই প্যাসিভ সেন্সরগুলো অত্যন্ত কার্যকর হয়ে ওঠে। ইরান ট্র্যাক মাউন্ট করা মোবাইল এয়ার ডিফেন্স ইউনিট ব্যবহার করে, যা দেশীয়ভাবে তৈরি উন্নত সারফেস টু এয়ার মিসাইল এবং ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড গাইডের সমন্বয়ে গঠিত। চূড়ান্ত পর্যায়ে এগুলো তাবাস সিস্টেমের মাধ্যমে রাডার গাইডেন্স সক্রিয় করার সক্ষমতা রাখে। এরপর দ্রুত স্থান ত্যাগ করে শনাক্তকরণ থেকে শুরু করে আক্রমণ এবং সেখান থেকে সরে যাওয়া, পুরো প্রক্রিয়াটি কোনো স্থায়ী রাডার সিগন্যাল ছাড়াই সম্পন্ন হতে পারে, যা বিমান বিধ্বংসী অস্ত্রের হাত থেকে এই ইউনিটগুলোকে রক্ষা করে। F-35কে আঘাতকারী নতুন সিস্টেমটি ইরান সচল করে, ফলে ট্রাম্প এবং নেতানিয়াহুর সেই শ্রেষ্ঠ যুদ্ধ বিমানগুলোর এই সিস্টেমের হাত থেকে বাঁচতে পারেনি। যারা দাবি করেছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধূলিসাৎ করে দিয়েছে, তারা ভুল প্রমাণিত হয়। এটি ছিল ইরানের একটি পরিকল্পিত কৌশলের অংশ, কারণ ইরানের সমরবিদরা জানতেন যে স্থায়ী রাডার সিস্টেমগুলোই সবার আগে ধ্বংস হবে। এই ঘটনায় কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবেও ইরান জানায়নি। কিছু রিপোর্টে 358 লেটারিং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ব্যবহারের কথা বলা হয়েছে, যা আগে ধীরগতির লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সফল হয়েছে। আবার অনেকে খোরদাদ নামে স্বল্প থেকে মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইলের কথা বলছেন। চীনা বিশেষজ্ঞ ওয়াই এর বিশ্লেষণ অনুযায়ী ইরানি বাহিনী মার্কিন বিমান হামলার নিয়মিত রুট বা প্যাটার্নগুলো বুঝতে পেরেছিল। সেই অনুযায়ী নিয়মিত যাতায়াতের পথে এই প্যাসিভ সেন্সরগুলো মোতায়েন করেছিল। F-35-এর এই দুর্বলতা স্টেলথ প্রযুক্তির ব্যর্থতা নয়, বরং এটি আক্রমণকারীর একই পথে বারবার ফিরে আসার পরিণাম। যুদ্ধের শুরুর দিকে মার্কিন চালকবিহীন বিমান বা ড্রোন একইভাবে ধ্বংস করেছিল। ইরান কয়েক ডজন MQ রিপার এবং হিমার্স 900-এর মতো ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার খুঁজে বের করা এবং আক্রমণের দিক নির্দেশনা দেওয়ার কাজে নিয়োজিত ছিল। এই ড্রোনগুলো ভূপাতিত বা ধ্বংস করতে সম্ভবত মাজিদ এবং কায়েম 118-এর মতো সিস্টেম ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। ড্রোনের এই বিশাল ক্ষয়ক্ষতি শুধু ইরানেই হয়নি, লেবাননেও ব্যবহার করা হয়েছে। F-35 এবং F-15 যুদ্ধ বিমানে আঘাত করা সহ একাধিক ড্রোন ধ্বংস থেকে প্রমাণ হয় যে ইরানের প্যাসিভ ডিটেকশন নেটওয়ার্ক সঠিকভাবে কাজ করছে। এটি এবারের যুদ্ধে ইরানের একটি বড় সাফল্য। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।